ঠিক হবে না। তো এই যদি কর্মচারীদের বক্তব্য থাকে, এই যদি গুণমান থাকে, তাহলে এই যে ঢপের চপ আপনি দিচ্ছেন স্বাস্থ্য সাথীর কার্ড, ওটা কি মাথায় দিয়ে ঘুমবো? কি কমবে লাগবে? আর তারপরেও নরেন্দ্র মোদীর দেওয়ার যে আয়ুষ্মান যোজনার প্রতি পরিবারকে বছরে 5 লাখ টাকার অনুদানের যে ব্যবস্থা, আপনি সেটা লোককে নিতে দেননি, লোককে বঞ্চিত করেছেন কিনা। আমাদের স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে, তো এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা নেবেন না দাদা, পয়সা পাওয়া যায় না। প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন, আপনারা নিয়েছেন, কোটি কোটি টাকা বাকি আছে, পেমেন্ট পায়নি, তারা এখন নিতে চায় না। তা মানুষ কোথায় যাবে? তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে। তারপরে যদি এরকম ভেজাল সেলাইন আর ওষুধ থাকে, আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে, হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে, বা এরকম ড্রেনে জল মিশিয়ে করে দেওয়া হয়েছে। তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত, বাঁচার কোনো চান্স থাকবে না। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে? আরজি করের ঘটনা রাজ্য নয়, দেশ নয়, সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতীয়রা যেখানে আছেন তারা স্বীকার করেছেন, সারা দেশের বিরোধিতা হয়েছে। কিন্তু পরিণাম কি? কিছুক্ষণের মধ্যে হয়তো তার যে দোষী তার সাজা ঘোষণা হবে। সবাই বলছেন যে এটা সবই খালি আইওয়াস হচ্ছে, আসল দোষীকে আড়াল করার জন্য একটা মাতালকে ধরে নিয়ে এসে ফাঁসিতে হয়তো ঝুলিয়ে দেওয়া হবে, কি হবে আমি জানি না। এমনকি যে নির্যাতিতা, যে মেয়েটির মৃত্যু সারা নাগরিক সমাজকে, সভ্য সমাজকে নড়িয়ে দিয়েছে, তার বাবা মা পর্যন্ত বলছেন কমপক্ষে 50 জন জড়িত এর সঙ্গে। তারা কেন বেঁচে যাচ্ছে? তাদের ডাকা হলো না কেন? যারা সাক্ষী দিতে পারত তাদের ডাকা হয়নি, যারা সম্ভাব্য অপরাধী তাদেরকে জিজ্ঞেস করা হয়নি, তার নাম নেই কোথাও। তাহলে কিসের বিচার? আর আমরা জানি সেই দিন থেকে যখন যে ঘটনার প্রতি যেদিকে গতি প্রকৃতি যাচ্ছিল, তখন থেকে একটা সন্দেহ সবারই ছিল, যেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিছু। আর সেটাই হচ্ছে, কারণ বহু প্রশ্ন উঠে এসছে। যারা নির্যাতিতার বাবা মাও প্রশ্ন করেছেন, সাধারণ মানুষ করেছেন, মিডিয়ার লোকেরা করেছেন, ভুল করে অনেক পুলিশের লোকেরাও বলে দিয়েছেন যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সেখানকার তার সহপাঠীরা, সহকর্মীরা প্রশ্ন করেছেন নির্যাতিতার, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রশ্ন নেই, খোঁজার চেষ্টাও হয়নি। কার সাথে কি লুকানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? আবার বলছেন 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সাজা দিয়ে দিলাম। আরে সাজা কাকে দিলেন? যে সাজা পাওয়ার কথা তাকে আপনি বাঁচাচ্ছেন। একজন হয়তো যে অল্প অপরাধীতে হয়তো গুরুতর সাজা পাবে। এই যে সব সময় অপরাধকে চাপা দেওয়া, অন্যায়কে আড়াল করার যে আপনার অপচেষ্টা, তার ফলে যে পুলিশের এই কাজটা নিষ্ঠার সঙ্গে করা উচিত ছিল, সাধারণ নাগরিক সমাজের মনোবল বাড়িয়ে তাদেরকে নিশ্চিন্ত করার দরকার ছিল যে আমরা আছি, অপরাধীদের ছাড়বো না। আজকে খবর এসছে পুলিশ আক্রান্ত। আর কি দেখতে হবে? মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে তখন ভাববো যে আইন আর শৃঙ্খলা নাই। তার পার্টির নেতাদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কুকুর ছাগলের মতো, বাড়ি ঢুকে মারা হচ্ছে। এক তো হিন্দি সিনেমায় দেখতাম, বা 20 বছর আগে, 30 বছর আগে মুম্বাইতে দেখতাম, দিনের বেলা এরকম গ্যাং ক্লাস হচ্ছে আর শুট আউট হচ্ছে, বন্ধ হয়ে গেছে। তারপরে 20 বছর আগে উত্তরপ্রদেশে, বিহারে আমরা দেখতাম দিন দুপুরে গুলি চলছে, মাফিয়ারা 20, 30, 50টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে, পুলিশ অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন। তারা করবে কি? AK-47 এর সামনে এসপিও চুপচাপ থাকতো, সরিয়ে নিত পুলিশকে, চলে যাক শাহাবুদ্দিন, তারপরে বেরোবেন। কিন্তু তারা আজকে ইতিহাস হয়ে গেছে ওখানে। আজ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ আর বিহারের যে জঙ্গল রায়, তাকেও হারিয়ে দিয়েছে। আমরা বিহার ইউপিকে নিয়ে হাসাহাসি করতাম যে এরকম হয়, এরকম হয়। ওখানকার লোকেরা এসে গল্প করতো এখানে আইন শৃঙ্খলা কিরকম, পুলিশ প্রশাসন কিরকম। থানায় কমপ্লেন করতে গেছে, ওসি গামছা পরে গায়ে মালিশ করাচ্ছে তেল দিয়ে। FIR লেখার নাই, কমপ্লেন লেখার লোক নেই এখানে। হাসতো, क्यों आए हो थाने में, जानो निपटा लो आपस में, এরকম বলতো। হিম্মত ছিল না। আর নাহলে জমি বাড়ি বিক্রি করে টাকা দাও, এরকম হতো। আমার মনে পড়ে আমাদের সংগঠনের একজন ছেলে, সে আমাকে বলছে আসানসোলে যে দাদা বোনের বিয়ে দেবো, একটা ভালো ছেলের সন্ধান দিন এখানে। বিহারের লোকরা, তোমরা বিহারের লোক, ওখানে গ্রামে ছেলে আছে না, এখানে কেন? না দাদা বিহারে আর যাবো না। তখন এইসব গল্প বলতো আমাদের।
যে এরকম ওখানকার থানা বলে কিছু নেই, পুলিশ বলে কিছু নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। মজার মজার গল্প বলতো, বিহারে রাস্তা ছিল না, কিন্তু লালু প্রসাদ ডায়লগ দিতেন যে बिहार का रोड हेमा मालिनी का गाल जैसा है, ऐसा बनाएंगे ऐसा বলতো। আর তারপরে এমন হতো রাস্তা কোনটা আর ড্রেন কোনটা কোনো বোঝা যেত না, বলতে ওখানে বাস চলতো এরকম, বাসে কেউ পয়সা দিত না, বাসে বাউন্সার থাকতো, জোর করে ধরে পকেট থেকে টাকা আদায় করে নিত, ভাড়া দেবে না কেউ। তারপরে যেখানে যে দাদাগিরি চলে, বাস গিয়ে দাঁড়িয়ে বাড়ির সামনে, বলে চলো, বলছে না আসছে। কে আসছে? স্নান করতে গেছেন বাবু, তিনি বাস ধরবেন। তাই বলছে কত দূর? বলে কাপড় পরছে। তারপরে ব্যাগ গুছোচ্ছে, তারপরে বাসে উঠবে, তারপরে বাস ছাড়বে। এই ছিল বিহার। আজ সে বিহারে প্রশ্ন ওঠে না। এখানকার যারা বিহারের লোক ছিলেন তারা ফিরে গিয়ে ওখানে ব্যবসা করছেন, চাকরি করছেন, চাষবাস করছেন। উত্তরপ্রদেশ তো দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয়, আইনের উপরে কেউ নয়। এনকাউন্টার যখন উত্তরপ্রদেশে শুরু হয়েছিল মাফিয়াদের, এখানে মানবতার কথা বলা হতো, মানবিকতার কথা বলা হতো। টিএমসির নেতারা, যুব নেতা থেকে বৃদ্ধ সবাই বলতো আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাস করি। সুকান্ত মজুমদার স্বাগতম, বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম। এখানে যারা নিচে আমাদের জেলা সভাপতিরা রয়েছে মহামান্য, তারা মঞ্চে উপস্থিত হয়ে মঞ্চে উপবিষ্ট হবেন, এই অনুরোধ রাখা হচ্ছে। চলে যান মিডিয়ার সামনে। ভারত মাতা কি। তো মাননীয় রাজ্য সভাপতি এসে গেছেন, আমরা তার আগে মঞ্চ গরম করার চেষ্টা করছিলাম, এমনিতেই গরম হয়ে গেছে। তো উত্তরপ্রদেশের এনকাউন্টার নিয়ে এখানে কমেন্ট করা হতো আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না। আরে তোমাদের বন্দুকে গুলি নেই, তোমাদের কোমরে জোর নেই একজন দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করার, সাজা দেওয়ার, তাই কথা বলো। আজকে তোমাদেরকে এনকাউন্টার করতে হচ্ছে কারণ পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, সরকারের সর্বোচ্চ নেতৃত্ব কেউ সুরক্ষিত নয়, পুলিশ সুরক্ষিত নয়। এই পশ্চিমবাংলার কাগজে খবর বেরিয়েছিল, মহিলা পুলিশকে নেতৃত্ব, মহিলা পুলিশ ডিউটি করছে, তার সুরক্ষার জন্য পুরুষ পুলিশ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবাংলার কথা বলছি আমি, মহিলা পুলিশের সুরক্ষার জন্য পুরুষ পুলিশের নিয়োগ করা হয়। অনেকদিন ধরে এই রোগ ধরেছে সিপিএম আমল থেকে, বামপন্থের আমল থেকে। আজ গোটা গায়ে দগদগে ধা হয়ে গেছে প্রশাসনের। কোন ডিপার্টমেন্ট সুরক্ষিত নয়, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ পাবেন না। পশ্চিমবাংলার মানে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এত পচা গলা। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি এমএলএ এমপি হিসেবে পেনশন পাওয়ার অধিকারী। আমি বিধানসভায় গেছিলাম যে পেনশন পেতে গেলে কি করতে হয়, একজনও বলতে পারছে না কি ফর্ম, কি ডকুমেন্ট, কোথায় যেতে হবে। মনে হচ্ছে বেটারা যেন নিজের বেতন থেকে কেটে আমাকে পেনশন দেবে, বলে ট্রেজারিতে ফর্ম ফিল আপ করো, সেখানেও বলতে পারছে না কি করতে হবে। তারপরে ব্যাংকে এখন 6 মাস ধরে ওই প্রসেস চলছে। অ্যাকাউন্ট খুলতে গেলে ম্যানেজার বলছে এটা করুন ওটা করুন, এখন অ্যাকাউন্টই খুলতে, তার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে পেনশন পেতে গেলে। ক টাকা দেবে, তাদের বাজার করার পয়সা হয় না, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যা দেয়। আর পার্লামেন্টেও আমি পেনশন পাবো, গেলাম 1 ঘন্টার মধ্যে ফর্ম ফিল আপ করলাম আর জমা দিয়ে চলে এলাম। ওখানে অ্যাকাউন্ট ছিল, আমি ওই অ্যাকাউন্টেই আমার পয়সা দিই। এখানে বলছে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। পশ্চিমবাংলা এখন 25 বছর পিছিয়ে আছে অ্যাডমিনিস্ট্রেশনে। কোনো জায়গায় আপনি অনলাইনে কিছু করতে পারবেন না, তাহলে মাল পাওয়া যাবে না, হাতে দিলে তো আমাদের টাকাটা নেবে। আর মমতা ব্যানার্জি আসার পরে তো একেবারে গলে গেছে, পচে গেছে, ধরারই জায়গা নেই কোনো। কারণ যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নেই, যোগ্যতা নেই, যিনি ট্রেডমিলেতে বাজেট বানাতে পারেন, যিনি 1 সপ্তাহে নাচ তৈরি করতে পারেন, ভগবান ভরসায় বেঁচে আছে, তার হাত থেকে ভগবান কবে রক্ষা করবেন সেই অপেক্ষায় আছি আমরা। একজন রাজ্যের 10 কোটি 10.5 কোটি লোকের যিনি মালিক, তার যদি এই বক্তব্য হয়, তার যদি ধারণা হয়, তাহলে তো কিসের জন্য আমরা বেঁচে? তারপর বাঙালি গর্ব করবে কাকে নির্বাচন করছে, কার নেতৃত্ব সরকার চলছে, কোন দিকে যাচ্ছে কেউ জানে না। আজ নাকি বলেছেন মুর্শিদাবাদে গিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা চাই, এতে কোনো সন্দেহ নেই। তো সংখ্যাগুরুরা কোথায় যাবে? আপনি কি খালি ওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন যেহেতু ভোট দিয়েছে?
আরে মুর্শিদাবাদের সংখ্যালঘুরাই তো সংখ্যাগুরু, 70-80%। কে কাকে সুরক্ষা দেবে? সারা ভারতবর্ষের সংখ্যালঘুরাই সবচেয়ে সুরক্ষিত। তারপরে এই গাওনা গান কেন? কতদিন তেল মেরে ভোট নেবেন, দিয়ে জাহান্নামে পাঠাবেন রাজ্যটাকে? আমাদের ভবিষ্যতে পাথর ফেলে দিচ্ছেন আপনি। এই ধরনের অযোগ্য একজন দুর্নীতিগ্রস্ত শাসক, তার আশেপাশে যারা তারা আরো অযোগ্য, আরো দুর্নীতিগ্রস্ত। কে কত বড় চোর এর কম্পিটিশন চলছে, মাঝে মধ্যে বেরিয়ে যায়। ববি হাকিম আরেকজনকে বলছেন, কুণাল ঘোষ আরেকজন বলছেন, পার্থ চ্যাটার্জি আরেকজন। কম্পিটিশন চলছে পরস্পরকে চোর প্রমাণ করার কিছু নেই। সবাই জানে কে কত বড় চোর, এটা দেখাবার সাহায্য হচ্ছে। মানে আমি হচ্ছে কম ঝেড়েছি, এটা দেখানোর অধিকার, এটা প্রয়াস চলছে। আমরা বুঝতে পারি কারণ কার কোমরে কাপড় নেই এখন। এই পরিস্থিতির মধ্যে আমরা এগোচ্ছি, তাই বাধ্য হয়ে আমাদের মাঝে মধ্যে রাস্তা আটকাতে হয়। লোকের অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। কারণ এটাও বুঝিয়ে দিতে চাই আমরা, আগামী দিন আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এটা মাঝে মধ্যে জনগণের সামনে তুলে ধরতে হয়। আরজি করের ঘটনা নিয়ে এত আন্দোলন হলো, আজ হয়তো পরিসমাপ্তি হয়ে যাবে, পুরো ধামাচাপা পড়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, হয়ে গেছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম 50 লাখ টাকা খরচা তার পিছনে করেছে, 60 লাখ টাকা খরচা করেছে, সরকারেরও 50-60 লাখ টাকা খরচা করেছে। একজন মহিলা, তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীত্ব নষ্ট করার পরে, অমানবিক ব্যবহার, তার উপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো। আসল দোষী ধরা পড়লো কেন জানলাম না। যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে? কেন প্রশাসনের লোকেরা মুখ খুলতে পারছে না? শান্তনু সেন যদি সত্য কথা বলেন তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন? কারণ তিনি একজন, তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে, তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে। বা সুখেন্দু শেখর রায় এমপি, তিনি যখন মনের কথা, মানবিকতার কথা, বিবেকের কথা মুখে বলে দেন, তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়। কাদের পার্টি এটা? কি চলছে এটা? এটা মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজদ্রোহীদের পার্টিতে পরিণত হয়ে গেছে। আর তার মালিক হচ্ছেন মক্ষী রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন, সেটাকে আমি আপনাদের মনে করি দিচ্ছি। তো ডাকাতদের নিয়ে দল চলছে, ডাকাত রানী তার নেতৃত্ব করছেন, তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে, আমরা তাই বলেছিলাম। আমরা 16 দিন ধর্ণা দিয়েছিলাম আরজি করার সময়, এই কথাই ছিল। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলেছিল, এবং আমি তখন হিম্মত করে বলেছিলাম, কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে, যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে, মমতা বাঁচাও আন্দোলন চলছে। সেটাই আজকে পর্যবসিত হয়েছে। আমি আবার বলছি, মমতা বাঁচাও আন্দোলন ছিল, যারা করেছে তারা আবার নাটক করছে, কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে। আমরা ভেবেছিলাম আরজি করের ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না, সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আরজি করে দেবো। তার মানে আরজি কর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি, এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে। আরজি করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে, এই জন্য কি এত আন্দোলন হলো? এত রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায়। গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না, তারাও রাত 12টার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, ওখানে মানুষই নেই, কোথা থেকে এত লোক এলো? মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়নায় এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক, আমি যেন বলি, যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে হাত লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। এই জন্য তার ইতিহাসে নাম থাকবে, আর কোনো কারণে কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন, ওই
ধর্ষিতার বাবা মা, যে মমতা ব্যানার্জির আমলে আমার মেয়ের এই দুরবস্থা হয়েছে। হয়তো যারা রাস্তায় নেমেছিল তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম। এর বেশি কিছু হবে না, কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে। মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে। 60 থেকে 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন। আপনার মেয়ে হসপিটালে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়ে সন্ধ্যাবেলা টিউশন যাচ্ছে, বাড়ি ফিরে আসবে, কোনো গ্যারান্টি নেই। বউরা, মেয়েরা, বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় বাজারে হাটে যাচ্ছেন, ঠিকঠাক ফিরে আসবেন, কোনো গ্যারান্টি নেই। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে বাস্তবটা শিখিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কিছুর সুরক্ষা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো নিশ্চিত নেই কিছু। কেউ সুরক্ষিত নন, সবাইকে অসুরক্ষিত রেখেছেন। আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ, তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে। যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘটনার, আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে, কারণ আমাদের দায়িত্ব এটা। আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি। বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে, কিন্তু জানি না তারপরে কোনো ফল পাওয়া যাবে কিনা। আমরা বিরোধী আন্দোলন করার দায়িত্ব আছে, অধিকার আছে, এটা আমরা করবোই, কিন্তু ফল কি হবে জানি না। কারণ কি, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আমাদের মতো অনেক বিরোধী এখানে আছেন, তারা মমতা ব্যানার্জির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কোন না কোনো ইস্যু তুলে আওয়াজ করছেন। তারাই স্লোগান দিয়েছিলেন কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না। আমাদের বিরোধী নেতা গেছিলেন, তাকে গোব্যাক বলা হয়েছে। প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন, তিনি খালি এমপি নন, তিনি জজ হিসাবে, এবং এই ধরনের ঘটনায় যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে, তাকেও গোব্যাক বলা হয়েছে। আমার পাশে বসে আছেন পার্টির জিএস অগ্নিমিত্রাদি, সবাইকে গোব্যাক বলা হয়েছে, কারণ তারা নাকি রাজনীতি করেন। মোহাম্মদ সেলিম কি করেন? ঘাস কাটেন না গরু চড়ান? আজকে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছেন নূতন, বেশিরভাগ লোক নাম জানে না, পার্টিটার নাম ভুলে গেছে লোক। তিনিও সঙ্গে ছিলেন, ওই মিছিলে হেঁটেছিলেন, ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন। তারা রাজনীতিবিদ নন। ভাবের ঘরে চুরি কেন করছেন? খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সমাজের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন। ইনোসেন্ট বলবো না, আমার বজ্জাত ছিল একটা। আজ তারা মডেলিং করছে অনেকে, দেখুন ছবি দেখতে পাবেন বড় বড় হোর্ডিং এ। কেন? লাভ কি হয়েছে আন্দোলনের? কয়েকজন নেতা হয়েছে, মডেল হয়েছে, তারা পয়সা কামাচ্ছে, হোর্ডিং লেগেছে, দেখে নেবেন। যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে, সেই লোকগুলো হয়েছে। রাজনৈতিক নেতা হতে পারবে না, লোকে বিশ্বাস করবে না ওদেরকে, কিন্তু পয়সা কামানোর জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে, মডেলিং বিভিন্ন কোম্পানির। এটাই লাভ হয়েছে। কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আরজি করে ঘটনাকে চাপা দিলে, কেন ওই মেয়েটির মৃত্যুকে নিয়ে তোমরা ব্যবসা করলে, রাজনীতি করলে, তার জবাব দিতে হবে কোনদিন। আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও। তাই আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আরজি করের ঐতিহাসিক রায় বেরিয়ে গেছে, তার দিকে সবাই তাকিয়েছিলেন, কিন্তু এটা ভুললে চলবে না যে এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে এটাও আরজি করের চেয়ে কিছু কম নয়। একটি ডাক্তার মেয়ে কলকাতায় মারা গেছে বলে তার জন্য মানুষ মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে বলে বিরাট প্রচার হয়েছে, কিন্তু মেদিনীপুরের ওই চন্দ্রকোনার যে গ্রামের মেয়েটি সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, 2-3 জন প্রসূতি মারা গেছেন, তাদের জীবনের মূল্য কিছু কম ছিল না? তারা হয়তো ডাক্তার ছিলেন না, কিন্তু ওই পরিবারের তিনি মা ছিলেন। ওই পরিবারটা আজকে কি হবে যে বাড়ির বউ মারা গেল, মেয়ে মারা গেল? তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমি জানি না সরকারের ঘুম ভাঙবে কিনা, ঘুম ভাঙাতে গেলে সরকারই ভেঙে যাবে, কারণ এই ধরনের অনৈতিক ভাবে যে টাকা ইনকাম হচ্ছে তার দ্বারা সরকারের লোকেরা বেঁচে আছে, টিএমসির লোকেরা বেঁচে আছে। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে, সরকার নড়ে যাবে। আমাদের এই সল্ট লেকেরই এক সময় ডেপুটি মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি একবার বলেছিলেন যদি কাটমানি বন্ধ হয়ে যায় টিএমসি সরকার পড়ে যাবে। এটা বাস্তব সত্য। তাই এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য কাটমানি চালু থাকবে, তোলাবাজি চলবে, ভেজাল সেলাইন চলবে, ভেজাল ওষুধ চলবে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে, কারণ সরকার টিকে থাকতে হবে, টিএমসি পার্টিটাকে চালাতে হবে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় বসেছি। পুলিশ বাধা দেবেই, কারণ তাদেরও তো চলতে হবে। আজ পুলিশের বলতে খুব কষ্ট হয়, সেই পশ্চিমবঙ্গ পুলিশের মান কোথায় নেমেছে।
তাদের প্রতি মানুষের ধারণা কি হয়েছে? আজকে স্লোগান হয়েছিল আরজি করার সময় পুলিশকে কেন্দ্র করে, আর আজকে খবরের পাতায় দেখতে হচ্ছে পুলিশকে দুষ্কৃতকারীরা তাড়া করছে, পুলিশের জিপ থেকে দুষ্কৃতকারীদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তাহলে কার উপরে ভরসা করবো আমরা? কিসের ভরসায়? মানুষকে হাতে হাতিয়ার তুলে নেবে? মানুষকে নিজের সুরক্ষার দায়িত্ব নিজে তুলে নেবে, নাকি পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। ইতিমধ্যে আমাদের অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সম্পাদিকা মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া, আমাদের রাজ্যসভার সাংসদ ও বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য জেলা সভাপতিগণ। এরপরে বক্তব্য রাখবেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া। ওনাকে বক্তব্য রাখার জন্য এই অবস্থান বিক্ষোভে অনুরোধ করছি। ভারত মাতা কি। আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি এবং ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় সবার কাছের অত্যন্ত প্রিয় আমাদের দাদা দিলীপ দা রয়েছেন, আমাদের সম্মানীয় শ্রমিক দা, সম্মানিত মঞ্চ সবার নাম নিতে পারছি না, এবং আমার সামনে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের ভাইরা বোনেরা এবং আমাদের এই রাজ্যের পুলিশ ভাইরা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে কথা বলবো। কারণ আজকের যে ইস্যু সেটা কিন্তু শুধু বাংলার সাধারণ মানুষের ইস্যু নয়, এটার মধ্যে কিন্তু আপনারাও আছেন। আজকে যে স্যালাইন আরএল স্যালাইন নিয়ে কথা হচ্ছে, যে ভুয়ো স্যালাইন ব্যবহার করে আমরা আমাদের বোন, আমাদের ছোট ছোট সন্তানদের হারালাম, তার দায় মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে। আজকে কিছুক্ষণ আগে অভয়ের একজন খুনি, হ্যাঁ একজন, বাকিরা এখনো প্রমাণিত হয়নি। সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত, এবং আজকে সেই অভয়ের কেসেও আমরা দেখেছি যে ডক্টর সন্দীপ ঘোষ এবং কি পান্ডে, নামটা ভুলে যাচ্ছি, আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানেও কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ টেন্ডারে এসেছে। আমরা শুনেছি 2015-তে ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে তিনি কমপ্লেন করেছিলেন এই আরএল স্যালাইনে, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন যেটা ডাক্তারদের দোষ। ডাক্তাররা নাকি হাসপাতালে ডিউটি না দিয়ে বাইরে গিয়ে তারা নাকি অপারেশন করেছে, বাইরে গিয়ে প্র্যাকটিস করছে, তাই জন্য 12 জন ডাক্তার, 6 জন জুনিয়র, 6 জন সিনিয়রকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি? আপনি কোনো কিছুই জানেন না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, ভুয়ো আরএল স্যালাইন ইউজ হচ্ছে আপনি জানেন না। হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা ডিউটি করছে না আপনি জানেন না। আজকে আপনার মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে,
রেশন চুরি হচ্ছে, আপনি জানেন না তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে? কিসের জন্য বসে আছেন? আজকে যে যে পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুইদাস, তার মৃত্যু হয়েছে। বাকি যারা প্রেগনেন্ট মহিলা, প্রসূতি মহিলা, যাদেরকে আরএল স্যালাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি, তারা সুস্থ আছে। আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আপনি বলছেন মুখ্যমন্ত্রী, আপনি বলছেন, আপনি, হ্যাঁ আপনি, অভয়ার যারা মেন দোষী আপনি তাদের আড়াল করে রেখেছেন। সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান? আজকে সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন 6টার পরে পোস্টমর্টম করেছেন। আজকে 14 ঘন্টা পরে আপনারা পুলিশ যারা দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা করুন, একটু লজ্জা করুন। বাড়িতে গিয়ে আপনাদের মা, স্ত্রী, সন্তানকে তো জবাব দিতে হয় না, দিতে হয় না? আজকে 14 ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে, তাদের পোড়াতে দেয়নি। সেখানকার এমএলএ বডিগুলোকে সরিয়ে রেখে তড়িঘড়ি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। অভয়ার বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনারা, আপনাদের সিনিয়র। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না। মমতা ব্যানার্জি, আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি, সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন। তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী। আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি। আপনি পালাতে সাহায্য করেছেন। তাই বাংলার মানুষ জেগে উঠুন। আজকে যে লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীদেরই ভুয়ো স্পুরিয়াস স্যালাইন দিয়ে মেরে ফেলছেন, কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে। হ্যাঁ, এইসব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তৃণমূলে যায় বলে, কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয়। এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা। তাই মুখ্যমন্ত্রী, আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশে হিন্দুদের কচু কাটা করা হচ্ছে, আপনি সেটা ভুলিয়ে দেবেন, গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভাবছেন যে আজকে জঙ্গিদের আস্তানা করে তুলছেন এই পশ্চিমবঙ্গ, আপনি বাংলার মানুষকে গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন আমাদের ডাক্তার ভাইরা বোনেরা অভয়ার প্রতিবাদ করেছিল বলে আপনি তাদের সাসপেন্ড করবেন, তাদের বাড়িতে, আশফারুল্লাহর বাড়িতে আপনি 30 জন পুলিশকে পাঠাবেন আর ভয় দেখাবেন আর মানুষকে গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, আমাদের প্রতিবাদ চলছে আর চলবে। যে কোনো অন্যায়, সে আরএল স্যালাইন হোক আর আমাদের মা বোনেদের উপর অত্যাচার হোক, আমরা কিন্তু প্রতিবাদ করে যাব। আপনারাও আসুন। আর এই পুলিশ যারা রয়েছেন, ভাইরা বোনেরা,
আপনারাও নিশ্চয়ই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনারাও নিশ্চয়ই ওই আরআইএস স্যালাইন, পয়জনাস স্যালাইন নিয়েছেন। কারণ হাসপাতালের ডাক্তারবাবুরা বলছে হাসপাতালের স্যালাইন ইউজ করবে না, বাইরে থেকে কিনে নিয়ে এসো, হাসপাতালের ডাক্তারবাবুরা বলছে। তাই আসুন, আমাদের বাধা না দিয়ে, আমরা জানি আপনারা আমাদের পাশে আসেন, কিছু লিমিটেশন আছে যে কারণে আপনারা সামনাসামনি বলতে পারেন না। আমরা জানি, আমরা খবর পাই যে আপনারা নিচু স্তরের যারা পুলিশ অফিসার আছেন, পুলিশ কর্মী আছেন, আপনারা আমাদের পাশেই আছেন। তাই আসুন সবাই মিলে, আজকের যে অবস্থান বিক্ষোভ, এটা কিন্তু আজকেই শেষ নয়, এর প্রতিবাদ চলবে। এবং মা বোনেদের ওই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদেরকে জাল ওষুধ, জাল স্যালাইন, জাল অক্সিটোসিন দিয়ে মেরে ফেলবেন, আর কোটি কোটি টাকার আপনার কাটমানি খাবেন, এটা কিন্তু আমরা হতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বলেই আমার বক্তব্য শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারত মাতার জয় হোক। নমস্কার। ধন্যবাদ অগ্নিমিত্রাদিকে। আমাদের মধ্যে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয়েছেন সজল ঘোষ মহাশয়, রাজ্য সম্পাদক লক্ষণ ঘড়ুই মহাশয় এবং কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। এরপরে আমি বক্তব্য রাখতে অনুরোধ করব এই অবস্থান বিক্ষোভ মঞ্চে সুবক্তা, রাজ্যসভার সাংসদ এবং আমাদের রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। প্রিয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, ভাই সজল ঘোষ, এখানে আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, আমরা একটা নির্দিষ্ট প্রতিবাদ দিয়ে মানুষের সামনে এসেছি। এই প্রতিবাদের স্বরূপ কি, এই প্রতিবাদের আন্দোলন কতদূর পর্যন্ত পৌঁছতে পারে, মানুষ একটা সরকারের স্বেচ্ছাচারিতাকে কিভাবে মেনে নেবে, সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, কর্ণাটকে 4 জনের মৃত্যু, কর্ণাটক বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা যখন এই প্রশ্ন উত্থাপিত করেন, তখন কর্ণাটকের সরকার বাধ্য হয়ে এই স্যালাইনকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছে। পরবর্তীকালে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল, পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, কর্ণাটক সরকারের প্রতিনিধিরা এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য আধিকারিকরা তারা উত্তরবঙ্গে গিয়ে জয়েন্ট প্ল্যান্ট ভিজিট করলেন। 2024 সালের 10ই ডিসেম্বর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রোডাকশনকে বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন হলো যে যখন এই প্রোডাকশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে তার ব্যবহার বন্ধ হলো না কেন? যখন এই নির্দিষ্ট স্যালাইন নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, যখন ভারতবর্ষের 9টি রাজ্য এই স্যালাইনের ব্যবহারকে নিষিদ্ধ করে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কি করে বিভিন্ন হসপিটালে এই স্যালাইনকে ব্যবহার করে চলেছিল? শুধু হসপিটালে ব্যবহার নয়, সরকারি হসপিটালের ফেয়ার প্রায় সব যেগুলো আছে সেখান থেকে আজও এই স্যালাইন বিক্রি হয়ে চলেছে। সেখানকে গেলে এখনো আপনারা সেই স্যালাইন দেখতে পাবেন। আমরা পশ্চিমবঙ্গে যেদিন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আর কোনো বাইক বাহিনী থাকবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেউ লাঠি চালিয়ে গুলি চালিয়ে স্তব্ধ করে দেবে না। 34 বছরের জগদ্দল পাথরটাকে আমরা মানুষের বুকের ওপর থেকে নামিয়ে দিয়েছি।
তাই খান কাপড় বিতরণ নেই, ভয়ের আবহ নেই, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা নেই। মানুষ মানুষের মতো করে কথা বলবে, প্রতিবাদ করবে, সমালোচনা করবে, সরকারি নীতি সিদ্ধান্তের বিরোধিতা করবে, আমরা সেটাকে গ্রহণ করব। কিন্তু এটা নতুন কিছু নয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সিআইডি পাঠিয়ে, আজকে নতুন বিতর্ক তৈরি হয়েছে যে সিনিয়র ডক্টরসরা ছিলেন না, জুনিয়র ডক্টররা এই কাজটা করেছেন। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল তাদের নির্দিষ্ট নির্দেশ আছে, প্রত্যেক জুনিয়র ডক্টরকে লগবুক মেনটেন করে বলতে হয় সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কটা অপারেশন করেছে। দ্বিতীয় জিনিস তাকে জানাতে হয় সে কটা অপারেশনকে অবজার্ভ করেছে, আর তৃতীয় জিনিস জানাতে হয় সে কটা অপারেশনে অ্যাসিস্ট করেছে। তাহলে কোন মেডিকেল কাউন্সিলের কোন ভারতীয় ব্যবস্থায় লেখা আছে কোন জুনিয়র ডক্টর কোন অস্ত্রোপচার করতে পারবেন না? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর তিনি বাঙুর হসপিটালের একজন স্বনামধন্য নিউরোসার্জনকে বদলি করে দিয়েছিলেন তার প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য। আপনারা দেখেছেন চিকিৎসকদের ভোটে পর্যন্ত মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের নির্বাচনের মতো ব্যালট লুট হচ্ছে। এক শ্রেণীর তাবেদার ডাক্তার যারা বিভিন্নভাবে এই সিস্টেমটাকে নিজেদের কুক্ষিগত করে ফেলেছে, আজকে তারাই নিম্নমানের ওষুধ সাপ্লাই করেছে হসপিটালের মধ্যে। যারা চিকিৎসক আছেন তারা পরিষ্কার বলছেন প্রায় সব থেকে ওষুধ কিনবেন না, আমরা এটা বুঝতে পারি না, অফ দ্য রেকর্ড বলছি বাইরে থেকে ওষুধ সংগ্রহ করুন। আজকে কোন চিকিৎসকের বিরুদ্ধে এভাবে এফআইআর দায়ের করা যায় না। নমস্কার। ভারতবর্ষের যে কনজিউমার প্রোটেকশনের আইন আছে সেটা ডাক্তারদের ক্ষেত্রে এফআইআর করে ব্যবহার করা যায় না। আমাদের রাজ্যে ভুল চিকিৎসার, আমাদের দেশে ভুল চিকিৎসা করলে সেই চিকিৎসককে কোনো শাস্তি দেওয়া যায় না, নেগলিজেন্সের ক্ষেত্রে শাস্তি হয়, কিন্তু সেটা দেখার দায়িত্ব কোনো পুলিশের নয়। একজন হিউম্যানিটিজের গ্রাজুয়েট, একজন কমার্সের পোস্ট গ্রাজুয়েট, আজকে সে একজন চিকিৎসকের কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, বিজ্ঞানকে কোথায় লঙ্ঘিত করা হয়েছে তার নিয়ে তদন্ত করবেন। এটা বাস্তবে কোনোদিন পৃথিবীর কোথাও হয়নি, যেটা আজকে পশ্চিমবঙ্গে হয়েছে। একজন চিকিৎসক যখন অস্ত্রোপচার করছেন তার প্রাথমিক দায়িত্ব তাকে রোগীকে বাঁচানো, তার কাছে ব্যবহার্য যে স্যালাইন সে পাবে, যে ওষুধ সে পাবে, আজকে সেটাকেই সে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক বিষয়। কোন সার্জন এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকে কিনে হসপিটালের স্টোরে পৌঁছে দেয়নি। যারা পৌঁছে দিয়েছিল তারা আমাদের মঞ্চের পেছনে এখানে বসে আছেন। আগে যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ছিল, যে স্বাস্থ্য আধিকারিককে গ্রেপ্তার করা উচিত ছিল, যে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যে মুখ্যমন্ত্রীর অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ছিল, আজকে তারা মৌলিক সমস্যা থেকে দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য আজকে ডাক্তারদের বিরুদ্ধে এই ধরনের প্রতিহিংসামূলক অসহিষ্ণু একটি আচরণ করেছে। কারণ কি? কারণ এই ধর্ণা মঞ্চের পাশেই বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন সময় আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, প্রতিহিংসামূলক ট্রান্সফারের বিরুদ্ধে, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার বিরুদ্ধে, সমস্ত জায়গায় তৃণমূলের একদলীয় একছিটিয়ে একাধিপত্য প্রতিষ্ঠা করবার বিরুদ্ধে, এবং সর্বোপরি ওই আরজি করের তিলোত্তমার মৃত্যুর বিরুদ্ধে। আজকে রায় বেরিয়েছে, মানুষ খুশি নয়, মানুষ ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গ কিংবা দেশের মানুষ নন, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটিয়ে দেওয়া সম্ভব ছিল না। আমরা কোনো বিচারপতির রায় নিয়ে বিজেপি কোনো সমালোচনা করছে না,
ক্যাপিটাল পানিশমেন্টই হোক আর লাইফ ইমপ্রিজনমেন্টই হোক, আজকে মৌলিক যে প্রশ্নগুলো থেকে গেল আজকে এই বিচারের মধ্যে দিয়ে তার জবাব কিন্তু মানুষ পায়নি, ওই মৃতের পরিবার পায়নি। সঞ্জয় তো ছিল নিচে, সঞ্জয় নেশাগ্রস্ত ছিল। সঞ্জয়কে কে ওই নির্দিষ্ট ঘরটায় পৌঁছে দিয়েছে আজকে সেই উত্তর পাওয়া যায়নি। উত্তর পাওয়া যায়নি যারা প্লেস অফ অকারেন্সকে অল্টার করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, তার উত্তর মানুষ পায়নি। ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে না রাখার জন্য কে বা কারা দায়ী, সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মা বাবাকে দেখতে না দিয়ে 100 জনকে কি করে ওই প্লেস অফ অকারেন্সে ঢুকতে দেওয়া হয়েছিল সমস্ত ডিএনএ স্যাম্পল লোপাট করে দেওয়ার জন্য, তার উত্তর মানুষ পায়নি। মানুষ এই প্রশ্নের উত্তর পায়নি যে মেয়েটিকে সৎকার করবার জন্য যে সামান্য টাকাটুকু লাগে সেই টাকাটা কেন তার বাবাকে দিতে দেওয়া হয়নি। কে মেয়েটির বাবা মাকে টাকা দিতে দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল তার উত্তর মানুষ পায়নি। মানুষ উত্তর পায়নি পানিহাটির একজন তৃণমূলের নেতা, একজন বিধায়ক, একজন মন্ত্রী, তারা কার নির্দেশে কাকে খুশি করবার জন্য, কোন সত্যকে গোপন করে দেবার জন্য পানিহাটি শ্মশানের 2টি মৃতদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহ করে তার সমস্ত ডিএনএ স্যাম্পল শরীর থেকে লোপাট করে দেবার ব্যবস্থা করেছে। মানুষ এই উত্তর পায়নি। সূর্যাস্তের পরে কি করে অটোপসি হয়েছে, কি করে পোস্টমর্টম হয়েছে, এই প্রশ্ন অমীমাংসিত থেকে গেল। অনেকেই বিক্ষোভ করছেন, অনেকেই বলছেন মানে যারা রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, মানুষ যাদের শূন্য করে দিয়েছে নির্বাচনে, যারা দিদি মোদির গোটা তত্ত্ব তুলতে তুলতে বিধানসভায় শতাব্দী প্রাচীন দলেরা আজকে নিজেদের একজনের রাখতে পারেনি, তারা সমালোচনায় নেমে পড়েছেন। আজকে তাদের প্রশ্ন করুন যারা পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক খুনের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা দিল্লিতে লোকসভায় কি করে একসঙ্গে ওয়াকআউট করছেন, একই জায়গায় দাঁড়িয়ে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তদন্তের অতি সক্রিয়তার আমরা বিরুদ্ধাচরণ করছি। একটা রাজনৈতিক দল যাদের 34 বছর মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে, একটা রাজনৈতিক দল যারা মানুষের সমস্ত প্রতিবাদগুলোকে সুকৌশলে বাজেয়াপ্ত করে নিয়েছে, একটা রাজনৈতিক দল যারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বার প্রশাসনের রাজনীতিকরণকে কি করে সম্পূর্ণ করতে হয় তা পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিয়েছিল, একটা রাজনৈতিক দল যারা পঞ্চায়েত নির্বাচনে সর্বাধিক মানুষকে খুন করেছিল, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে দাঁড়িয়ে দিনের পর দিন পশ্চিমবঙ্গের মাটিতে বিভাজনের রাজনীতি করেছে, যারা কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থেকেছে আর দিল্লিতে গিয়ে বিভিন্ন নির্বাচনকে কংগ্রেসের সমর্থন পাইয়ে দিয়েছে, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে আজকে অপ্রাসঙ্গিক হয়ে কথা বলতে শুরু করেছেন, যারা আমাদের কোন নেতা নেত্রী যেদিন এই প্রতিবাদ মঞ্চে গেলে তাদের কোব্যাক স্লোগান দিয়েছিলেন, একবার মনে করে দেখুন 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তাদের দলের সর্বোচ্চ নেতা রাজীব মুত্রিপাদ বলেছিলেন, there is no alternative of Rajiv Gandhi, there is no alternative of Congress in national level। ভারতবর্ষ বদলে গিয়েছে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এগুলো চলবে। তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দিলে পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক লুট বন্ধ করা যাবে না। তৃণমূল কংগ্রেসকে না সরিয়ে দিলে এ ধরনের তিলোত্তমাদের বাঁচানো যাবে না। আজকে এই মেয়েটি যদি মহিলা না হয়ে পুরুষ হতো তাহলেও তাকে খুন হতে হতো। মেয়ে বলে একটা উপর্যুপরি পাওনা হিসেবে সে পেয়ে গেছে ধর্ষণ। একটা প্রাতিষ্ঠানিক খুনকে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আজকে এভাবে আপনাদের চোখের সামনে আজকে শেষ হয়ে যেতে দেবেন না। প্রতিবাদ করতে হবে সাধারণ মানুষকে। আমরা যোগাযোগ করেছিলাম উত্তরখণ্ডের চিকিৎসকদের সঙ্গে, যারা ডক্টর সায়ন মণ্ডল যাকে খুন করা হয়েছিল উত্তরাখণ্ডে,
পশ্চিমবঙ্গে বলা হয়েছিল হাই অল্টিটিউডে আজকে রেসপিরেটরি ট্রাবল এর কারণে এর মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আমরা দলের পক্ষ থেকে সেদিন যোগাযোগ করেছিলাম উত্তরাখণ্ডের চিকিৎসকরা যারা প্রাথমিকভাবে সেদিন ডক্টর সনৎ মণ্ডল আরজি করের ডাক্তারের পরীক্ষা করেছিল। তাদের বক্তব্য ছিল যে কোনো প্রিভিয়াস কেস হিস্ট্রি নেই। যে অল্টিটিউডে সনৎ মণ্ডল ছিলেন, সায়ন মণ্ডল ছিলেন, তারা আর যাই হোক কোনোদিন হৃদরোগজনিত কারণে মৃত্যুর কোনো সম্ভাবনা ছিল না। সেটাও ছিল আরেকটা খুন। তারও আগে একজন চিকিৎসক যিনি ওই সেক্স র্যাকেটের বিরুদ্ধে, চিটপুট ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন সময় হসপিটালে বিভিন্ন ছাত্রদের রোষের শিকার হয়েছিলেন, আজকে পুলিশ রিপোর্টে জানা গেল তিনি নাকি অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গেছেন। 2015 সাল থেকে আজ পর্যন্ত 5 জন চিকিৎসক আরজি করে মারা গেল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে শুধু স্বাস্থ্য দপ্তর নয়, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আজকে আপনি যাবেন, এমন কোন সরকারি দপ্তর পশ্চিমবঙ্গে নেই যেখানে কোনো দুর্নীতি নেই, যেখানে কোনো জনরোষ নেই, যেখানে মানুষের সমস্ত প্রতিবাদকে বাজেয়াপ্ত করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দুর্ভাগ্যজনক হিসাবে এই রাজনৈতিক দল এখন পশ্চিমবঙ্গে নেমেছে বিভাজনের রাজনীতি করতে। তৃণমূল দাঙ্গা চাইছে, দাঙ্গা। তৃণমূল চাইছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও। তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলছে, বাংলাদেশের সন্ত্রাসবাদীরা একই ভাষায় কথা বলছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়াচ্ছে, বাংলাদেশের নাম জড়াচ্ছে, বাঙালির নাম জড়াচ্ছে। এর দায়িত্ব কে নেবে? দায়িত্ব আপনাদের নিতে হবে। যারা বলছেন প্রতিবাদ করা অপরাধ, যারা বলছেন জোর করে ধর্মান্তকরণ চলবে, তাদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধারণের কথা বলে, আজকে বলা হচ্ছে মানুষকে ভাগ করে দিয়ে এরা রাজনীতি করছে। আজকে বাংলার মানুষকেও এর বিরুদ্ধে সচেতন হতে হবে। যারা এখানে পুলিশ কর্মী আছেন তারা অসহায়, তাদের অধিকাংশরই বেশি কিছু করার নেই। তারাও দেখছেন যে বাংলাদেশে 1500 পুলিশকে মেরে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। 1500 পুলিশ খুন হয়ে গেছে বাংলাদেশে। তাই এই মৌলবাদীদের সঙ্গে যদি হাত মেলান, যারা বলছেন হাম তো হামারা দো নয়, হাম তো হামারা ছে হোনা চাইয়ে